হ্যালো ফুটবল লাভার্স, পার্ক দা বাসের সেকেন্ড এপিসোডে চলে আসলাম। এটাকে সেকেন্ড এপিসোডই বলা যেতে পারে, কারণ প্রথম এপিসোডটা কেমন হতে পারে বাংলাদেশ টিম, এটা স্কোয়াড ঘোষণার আগে বলেছিলাম। এখন একটা স্কোয়াড আমরা পেয়েছি, যেটা আমার সাথে আজকে আছে আরিফ ইকবাল। ও আসলে ফুটবল প্রেমী একজন মানুষ। ওকে আজকে আমি দাওয়াতি দিলাম, বললাম যে কি আয় আমরা একটু স্কোয়াডটা নিয়ে আলোচনা করি। প্রথম থেকে যদি আমরা আসি, গোলকিপার অপশনে আছে তিনজন। জি, মিতুল মার্মা আছেন আফগানিতে খেলা, সুজন হোসেন আছেন মোহামেডানের। এরপরে আমরা দেখছি মেহেদী হাসান শ্রাবণ বসুন্ধরা কিংসের, তিনজন অপশন গেল। এরপরে সেন্টার ব্যাকে আমরা বরাবরের মতো খুবই প্রেডিক্টেবল তারিক গাজীকে দেখছি। এরপর আমরা দেখছি তপু বর্মনকে। এবার একটা নতুন ছেলে কিন্তু ডাক পেয়েছে, ওই যেটা বলছিলাম তোকে কালকে রাতে, যে মোহামেডানের জাহিদ হাসান শান্ত। সেটা কিন্তু প্রমিজিং আমার কাছে মনে হচ্ছে, এবং সে দুই পজিশনে খেলতে পারছে, সেন্টার ব্যাক এবং রাইট ব্যাক দুই এই পজিশনে জিনিসটা কিন্তু আমার মনে হয় কি, যেহেতু সে পজিশন সুইচ করে জাতীয় দলে কিন্তু এই টাইপের প্লেয়াররা কিন্তু সবসময় বেশি প্রেফারেবল হয়। এবং হ্যাভিয়ার ক্যাবেরার মনে হয় এই জিনিসটা মাথায় রেখেছেন, যে এবং ওভারঅল সিজনও ভালো করেছে। সেন্টার ব্যাকে আমরা যদি তপু বর্মন এবং তারিক গাজীকে একদম প্রাইমারি 11-এ রাখি, যদিও তপু বর্মনকে নিয়ে কিন্তু অনেক রকমের আলোচনা আছে, যে তপু বর্মন কি ইনজুর্ড নাকি ফিট কিনা। লাস্ট ম্যাচে আমরা দেখেছি ভারতের ম্যাচে খুব বেশিক্ষণ সে কিন্তু খেলা কন্টিনিউ করতে পারেনি, এবং ওই পজিশনে কিন্তু পরে শাকিল আহমেদ তপুকে খেলানো হয়েছে। শাকিল আহমেদ তপুর পারফরমেন্স তোর কেমন লেগেছিল এই ম্যাচে? শাকিল আহমেদ তপু আমি বলবো সেন্টার ব্যাক হিসেবে সে ভালো একটা রোল প্লে করেছে, তার জায়গা থেকে সে যথেষ্ট ভালো একটা রোল প্লে করেছে। তো 90 মিনিটস খেললে আসলে সে হয়তো বা আরো ভালো রোল বা তার ওভারঅল পারফরমেন্সটা আমরা হয়তো আরো বুঝতে পারবো। তো এইখানে যদি আমি বলি যে তপু বর্মন যদি ফিট না থাকে আসলেই, তাহলে আমি আমার জায়গা থেকে বলবো যে শাকিলকে একটা সুযোগ হয়তো দেয়া যেতে পারে। এটা বিগ প্রথম থেকে একদম আমি মনে করছি হয়তো বা সে ভালো একটা পারফর্ম রোল করতে পারে। আপনার কোনো এই ব্যাপারে আপনার কোনো বলার আছে কিনা, যে আপনি আপনার হাতে অপশন থাকলে আপনি কি তপু বর্মনকে খেলাবেন বা শাকিলকে খেলাবেন? আমার হাতে অপশন থাকলে আমি তপু বর্মনকেই খেলাতাম, কারণ কি সেন্টার ব্যাক এমন একটা পজিশন, এখানে কিন্তু আসলে অভিজ্ঞতার কিন্তু একটা দাম আছে। অবশ্যই। এবং দিন শেষে আমরা আন্তর্জাতিক বড় বড় দলগুলোর ক্ষেত্রে দেখি, যেটা আমরা ব্রাজিলের ক্ষেত্রে দেখছি, যে অনেকেই ইভেন থিয়াগো সিলভার কথা বলছিল, যে কেন থিয়াগো সিলভার কথা আবার উঠে এসেছে। এটা কিন্তু একটা প্রশ্ন রাখে, যে কারণ অভিজ্ঞতার একটা রক্ষণ ভাগ এমন একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা এবং খুব রিস্কি একটা জায়গা। তো এইখানে আসলে অভিজ্ঞতার কিন্তু এই যে 80 ম্যাচ খেলা, বা এই যে হ্যাভিয়ার কাবেরেরা যেটা সোহেল রানাকে নিয়ে বলেছেন যে 80 ম্যাচ খেলা, এটা অনেকে নেগেটিভলি নিচ্ছে, কিন্তু এটার কিন্তু একটা ইম্প্যাক্ট আছে, যে আপনার 80 ভাগ ম্যাচ খেলা জাতীয় দলের সাথে বা অভিজ্ঞতা থাকা, সেটা কিন্তু রক্ষণ ভাগে আমার মনে হচ্ছে আক্রমণ ভাগে তুই কিন্তু অনেক ইয়াং ট্যালেন্টকে দিয়ে মাত করে দিতে পারবি, কিন্তু রক্ষণ ভাগে আসলে এক্সপেরিয়েন্স একটা দরকার, যেটা আমরা আসলে আর্জেন্টিনার ক্ষেত্রে দেখি, যে কেন নিকোলাস ওটামেন্ডি এখনো দলে এতটা থিত। তো সেটা হলো তপু বর্মনের ব্যাপারটা গেল। তারিক গাজীকে তোর আসলে কি রকম মনে হয়? ফিজিক্যালি কিন্তু অনেক স্ট্রং একটা, অপোনেন্টকে কিন্তু ওই পুশটাও করতে পারে, এটা দেখেছি। কিন্তু এরিয়ালে একটু আমার মনে হয় তারিক গাজীর ঝামেলা আছে। এরিয়ালে একটু ঝামেলা আছে। আর সেন্টার ব্যাকে আসলে সবসময় একটু স্ট্রং পারফরমেন্স আলা প্লেয়ার সবসময় আমাদের দরকার, কারণ ডিফেন্স আপনি একটু আগে যেটা বলা হচ্ছিল, যে অভিজ্ঞতা এবং পুশ জিনিসটা থাকাটা খুব দরকার, কারণ আপনাকে অ্যাটাক ঠেকাতে হবে। আর সেখানে আমি যদি এখন সিঙ্গাপুরের পার্সপেক্টিভে চিন্তা করি, তাদের অ্যাটাক ভালো আছে, যথেষ্ট ভালো। সেখানে আসলে এবং ওরা কিন্তু খুব অনেক লং বল খেলে। সেই জায়গায় কাজীর এক ব্যাপারটা, তার এরিয়ালে হয়তো বা একটু দুর্বলতা আছে। যেমন আমরা একটা প্লেয়ারের স্ট্যাট দেখে আসতে পারি, যেটা বলছিলাম ফারিজ রামলি, কিন্তু অসাধারণ একটা গোল করেছে। ওর স্ট্যাটাস দেখি, যে এবং লাস্ট কিছু ম্যাচে সাব হিসেবেও নেমেছে অনেকগুলো ম্যাচে এবং ভালো করেছে। ফারিজ রামলি দুর্দান্ত গোল, আসলে লং রেঞ্জ থেকে চিন্তাই করা যায় না যে কোন লেভেলের অ্যাকুরেসি থাকলে এরকম লং রেঞ্জ থেকে গোল করা সম্ভব। আমরা আর একটা প্লেয়ারকে দেখে আসি, জিসকান ফান্দি, স্পেনে প্রবাবলি বয়সভিত্তিক ম্যাচ খেলে এসেছে, এখন সিঙ্গাপুরের জাতীয় দলের 9 নাম্বার জার্সি পরিহিত দেখেছি অনেকবার, আমি আসলে নামটা মনে করতে পারছিলাম না। জিসকান ফান্দি দারুণ বাইসাইকেল ক্রিকেট। তো সিঙ্গাপুরের যে অ্যাটাক লাইন দেখলাম আর কি, সেটা তো আসলে আমার ধরাশায়ী মনে হচ্ছে এখন। এটাকে আমার কাছে আমি একটু ওয়ারিড, কারণ সিঙ্গাপুরের অ্যাটাকিং যদি বলেন বা প্রিসিশন পাস থেকে শুরু করে এভরিথিং, তো এটা আসলে বাংলাদেশের জন্য যথেষ্ট চিন্তার বিষয়। তো লাস্ট ম্যাচে দেখলি যে গোলগুলো কিন্তু খুব দূরের থেকে খুবই একটা চিন্তার একটা মাথায় কাজ করছে। তো সেই জায়গায় আসলে ম্যান মার্কিং থেকে শুরু করে আমাদের ডিফেন্সটাকে
খুবই চৌকস থাকতে হবে, কারণ যে কোনো টাইমে তারা শট করার মতো তাদের যেহেতু তাদের স্ট্রাইকারদের আর অ্যাবিলিটি আছে। স্পেস দেওয়া যাবে না, এটা অবশ্যই একটা space ব্যাপার। দেওয়া মানে যাবে না। তুই যদি ওকে মানে অ্যাঙ্গুলার স্পেস ক্রিয়েট করতে মানে হেল্প করিস, মানে এক্ষেত্রে আমি যেটা বলছিলাম, এখন আমরা তো সেন্টার ব্যাক দুটো অপশন নিয়ে কথা বললাম, আমরা যদি এখন ফুল ব্যাকের দিকে যাই, এখানে কিন্তু এই যে যখন কাট ব্যাক করে উইঙ্গাররা বা লেফট বা রাইট ফরওয়ার্ডরা কাট ব্যাক করে থার্ড অ্যাটাকে ঢুকে, তখন কিন্তু সবচেয়ে মানে একদম কি রোল প্লে করে কিন্তু ফুল ব্যাক, অবশ্যই। যে ওই জায়গায় প্রতিহত করার মতো আমার যথেষ্ট সামর্থ্য বা ফিজিক্যাল হোক বা টেকনিক্যাল বা ক্রিয়েটিভ সামর্থ্য আছে না। তো সেই ক্ষেত্রে আমাকে সাদউদ্দিনকে খুব বেশি কিন্তু মানে জুৎসই মনে হয় না। সাদউদ্দিন আমি কিন্তু ভারতের অনেক ম্যাচেও অনেক দেখেছি ব্যাপার আছে। ওকে লিস্টন কোলাসো বারবার ওকে ওভারল্যাপ করছে, মানে পুশ ইন করছে ওর সাইড দিয়ে, যে জিনিসটা আমার মানে মোটামুটি ম্যাচের সময় আমার চোখে লেগেছে, এবং আমার মনে হচ্ছে যে এই জিনিসটা বাংলাদেশকে ভোগাতে পারে। তো সেখানে ঈসা আসলে কতটুকু একটা ভাইটাল রোল প্লে করতে পারে বলে আপনি মনে করেন? ঈসা ফয়সাল প্লেয়ারটা কিন্তু খুব ইমার্জিং একটা প্লেয়ার, ও পুলিশ এফসি তে খেলে থাকে এবং স্পিডও ভালো, ফিজিক্যাল অ্যাবিলিটিও ভালো, এবং সবচেয়ে যে ব্যাপারটা কি, ও হচ্ছে ওর কানেক্টিং পাস গুলো ভালো, মিডফিল্ডের সাথে উইং এর যে কানেক্টিং পাস গুলো থাকে ফুল ব্যাকের, এবং মাঝে মাঝে যে ওভারল্যাপ করে রাইট মিডফিল্ডারের সাথে নিয়ে যে ওঠার ব্যাপারটা, এটা কিন্তু ঈসা ফয়সালের আছে। আমি দেখেছি খুব মানে অ্যাজিলিটি আছে, মানে অ্যাজাইল একটা ইয়ে ফুল ব্যাক। সাদউদ্দিনের থেকে বডিলি মুভমেন্ট ভালো, এবং আমার মধ্যে ক্রিয়েটিভও ভালো। তো সেক্ষেত্রে এখন আপনি যদি ওভারঅল এদিক থেকে আপনি যদি তাজউদ্দিনের কথা বলেন বা ঈসা ফয়সালের কথা বলেন, তো আপনি আসলে ফুল ব্যাক নিয়ে স্যাটিসফাইড কিনা, আপনার কাছে কি মনে হয়? না, যদি আমি যেটা বলতেছি, এই পাশে যদি এই পাশে তো আমাদের ইয়ে আছে তাজউদ্দিনের যে ভাই, সাদউদ্দিন না সাদউদ্দিনের যে ভাই, সরি তাজউদ্দিন, সে কিন্তু আবার খুব প্রলিফিক একটা প্লেয়ার, মানে ঈসা ফয়সাল লেভেলই। তো ঈসা ফয়সাল যদি এই পাশে লেফট ব্যাকে খেলে, লেফট ব্যাক অপশনটা, এই পাশে যদি তাজউদ্দিন খেলতে পারে, আমার কাছে কিন্তু মনে হয় যে বেটার অপশন বাংলাদেশের জন্য। এখানে আমার আর ওইখানে যদি পুরা 90 মিনিটসে তো না খেললে যাইতেছেন শান্তকে, যে তুই যেটা প্রথমে উল্লেখ করলি যে সে যেহেতু দুটো পজিশনে খেলতে পারে, তো 70 মিনিটস পরে আমরা ফুল ব্যাকের অপশন চেঞ্জ করতে আমরা পারি। সাব করতেই পারি। কিন্তু আমরা প্রথম দিকে কিন্তু আমাদের একটা অ্যাটাকিং মানে একটা ক্রাইটেরিয়া নিয়ে নামতে হবে আমার কাছে মনে হয়। তো যাই হোক, তো ডিফেন্স নিয়ে আমরা আসলে আমাদের এটা ওভারঅল ডিফেন্সে প্রবলেম তেমন দেখছি না, কিন্তু একটা জায়গায় যেটা বলছিলাম সেন্টার ব্যাকের একটা ইয়াসিন খান কিন্তু এবার খুব ভালো পারফর্ম করেছে লিগে, ওকে প্রয়োজন ছিল। আমি কিছু ম্যাচ দেখেছি ইয়াসিন খান, এবং বলা যায় কি যে মোটামুটি শক্ত দাবিদার ছিল এবার সেন্টার ব্যাকে আসার জন্য। ইয়াসিন খানকে আসলে কি স্কোয়াডে রাখাটা উচিত ছিল বলে আপনি মনে করেন? না, কিন্তু তারপরও এখন ওই যে যেটা বললাম যে এক্সপিরিয়েন্স কে একদম ফেলে দিয়ে তো আসলে নতুন কাউকে পরখ করা এক ধরনের রিস্ক থেকে যায়, যদিও এটা নিয়ে প্রচন্ড সোশ্যাল মিডিয়াতে কথা হচ্ছে। তারপর আমার মনে করছি যে ডিফেন্সের জায়গাটা ঠিক আছে, শুধু সাদউদ্দিনের ব্যাপারটা আমার একটু মেনে নিতে কষ্ট হচ্ছে। আর হচ্ছে আর একটা যেটা হচ্ছে যে মানে রহমত মিয়া, এই জায়গাটা নিয়ে আমার মানে যে রহমত মিয়া লাস্ট ভারতের ম্যাচে খেলেছে, কিন্তু রহমত মিয়াকে আমার মনে হয়েছে যে কি খুব বেশি আসলে শক্ত প্রতিদ্বন্দ্বী না। রহমত মিয়া বুঝছিস তো, সে লং থ্রো রহমত মিয়া, এবং তাকে কিন্তু বাংলাদেশের আসলে সবসময় প্রয়োজন হয়, লং থ্রোটা করার জন্য মনে হয় প্রয়োজন হয় খুব, সেই জায়গা থেকে মানে বিশাল আকারে লং থ্রো করে এবং ওখান থেকে সেট পিস আকারে মানে থ্রোকে সেট পিস আকারে পরিণত করে। কিন্তু এটা কিন্তু আসলে খুব নেগেটিভ ফুটবল লাগে আমার কাছে, যে এইটা থেকে আমাদের বাংলাদেশ ফুটবল আসলে কি বেরোনো অনেক আগে উচিত ছিল বলে আপনি মনে করেন? না, কিন্তু আমি রিসেন্টলি খুব মানে পাজলড হয়েছি এবং প্রচন্ড আকারে অবাক হয়েছি। রিসেন্টলি দেখলাম মানে ক্লাব ম্যাচ গুলাতে, ইউসিএল এ দেখলাম যে লং থ্রো অনেক সময় এটা একটা ব্যাপার আমার কাছে মনে হয় কি, এটা স্ট্র্যাটেজি কি, এটা অনেকে এটার অনেক কথা বলে কোচরা। আমি যখন ছোটবেলায় ফুটবল খেলতাম তখন আমাকে এক কোচ লং থ্রোর মানে একটা টিচিং দিয়েছিল, যে লাস্টের শেষের দিকে ম্যাচের ক্রুশিয়াল মোমেন্টে লং থ্রো খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়, কিন্তু বাংলাদেশ সবসময় লং থ্রো করে, এটা একটু আসলে চোখে এই জায়গা থেকে আসলে আমাদের বেরোনোটা অনেক গুরুত্বপূর্ণ একটা জায়গা মনে হচ্ছে। তো রহমত মিয়া অপশনটা আমার কাছে ইয়ে মনে হয় ক্যাবারেরার খুব বাধ্যগত ছাত্র হতে পারে, যেটা সবাই বলছে যে ক্যাবারেরা তার বাধ্যগত ছাত্রদেরকে সহজে বাদ দিতে চান না। হতে পারে সেই জায়গা থেকে। এখন দেখা যাক রহমত মিয়া আসলে যদি আমাদের ম্যাচে খেলে তাহলে সে আসলে রহমত বর্ষণ রহমত বর্ষণ আসলে বর্ষণ রহমত বর্ষণ একটা কথা, তো কারণ তার নামের কারণেও মনে হয় ক্যাবেরা বাদ দিতে হতে পারছে পারে না আর কি, হয়তো সে তাকে যদি কোনো স্কট দিয়ে করলে রহমত দরকার সেই জায়গা থেকে অবশ্যই রাখতে হয়েছে। তো ডিফেন্ডারে তো আমরা আসলে আমাদের জায়গা থেকে তো আমরা কথা বলেছি। তো এখন আমরা আসবো আসলে মেন আমাদের টিম বা যে কোনো একটা ফুটবল টিমের যে মেন নিউক্লিয়াসের জায়গাটা, মিডফিল্ড, এই জায়গাটা নিয়ে আসলে কথা বলার অনেকগুলো জায়গা, এবং আমরা এখানে এটা হয়তো একটু বেশি অ্যানালিটিক্যাল জায়গায়, আপনি অবশ্যই ভালো বলবেন। তো
আমাদের যে সবচেয়ে হার্টথ্রব সেন্সেশন বলবো না, যে মানে যে যে star, পুরো ফুটবলের আমাদের যে নবজাগরণ নবজাগরণ যে হামজা মেইন চৌধুরী। হাতিয়ার আর কি হামজা তো চৌধুরী। আপনি আপনি কি লাস্ট ম্যাচটা দেখেছিলেন? আমি অবশ্যই হামজা শেফিল্ডের দেখেছি। যে সাথে যে খেলাটা শেফিল্ডে সে খুব অনেক খারাপ ভালো। লেগেছিল, কিন্তু শেফিল্ড অবশ্যই। কিন্তু এবার হুম। ইপিএল এ খেলার একটা অনেকটা দ্বার প্রান্তে দ্বার গিয়ে ফিরে প্রান্তে এসেছে, চলে তো এটা গেছে। আসলে আমাদের জন্য খুব কষ্টদায়ক একটা বিষয় আমি বলবো। তো আমি বাংলাদেশ ভারতের ম্যাচে হামজা চৌধুরীর পারফরমেন্স তো দেখেছি। আপনি হামজার পারফরমেন্স বাংলাদেশ ভারত ম্যাচের পরে আপনি হামজার পারফরমেন্স নিয়ে আপনি কিছু বলুন। আমার আসলে নতুন করে বলার কিছু নেই, হামজা আসলে যা বলার মানে একদমই বলে দিছে। এবং সবচেয়ে বড় যে ব্যাপারটা হচ্ছে যে কি হামজা কিন্তু যে বাংলাদেশের যে পিভট এরিয়া মানে এই যে সেন্ট্রাল মিডফিল্ডে খেলার যে প্র্যাকটিসটা, এটা কিন্তু অনেকদিন যাবতই বাংলাদেশের নাই। মানে বাংলাদেশ সবসময় রক্ষণ ভাগে মানে থেকে বা কোনোভাবে এক গোল বা ড্র করার জন্য এক ধরনের পায়তারা থাকতো। ইভেন জামাল ভুঁইয়ার ইনক্লুশনের পরে বাংলাদেশ কিন্তু মধ্যমাঠে ওরকম কোনো মানে কি বলে যে ওরকম কোনো নিউক্লিয়াস তুই যেটা বলছিস ওরকম কোনো জায়গা কিন্তু অনেকদিনই ছিল যে একটা প্লেয়ারকে সেন্টার করে খেলা। এবং আমরা কিন্তু বাইরের ক্লাবগুলো বা আন্তর্জাতিক দলের গুলার খেলায় আমরা দেখেছি যে বুস্কেটস বা রড্রি এরা কত বড় মানে পুরো ম্যাচটা কন্ট্রোল করে তারা সেন্ট্রাল মিডফিল্ড থেকে। এবং মানে একটা সিডিএম পজিশনের আসলে সবচেয়ে বড় অ্যাট্রিবিউটস কি, সে একই সাথে রক্ষণে এবং আক্রমণে দুই জায়গায় কিন্তু প্রভাব রাখতে পারে। এবং হামজা চৌধুরী আমাদের জন্য আসলে আশীর্বাদ স্বরূপ, কারণ এরকম একটা প্লেয়ারকে যে আসলে মানে ইপিএল এর স্ট্যান্ডার্ডে খেলে থাকে এবং এত ফাস্ট এবং এত স্পিডি প্লাস হচ্ছে এত ফিজিক্যাল এবং খুবই ওয়েল ফিটেড একটা প্লেয়ারকে আমরা একদম সিডিএম পজিশনে পাচ্ছি, যে আসলে নেতৃত্ব দিতে পারছে। মানে সিডিএম পজিশন ওয়ান কাইন্ড অফ ম্যাক্সিমাম টিমের এটাও দেখা যায় যে সিডিএম পজিশনের প্লেয়াররা কিন্তু ক্যাপ্টেনও হয় মানে অধিনায়ক, কারণ সেই ম্যাচটা কিন্তু সে মানে একদম 360 দেখতে পারতেছে। তো সেই ক্ষেত্রে বলবো যে হামজা চৌধুরী আমাদের আশীর্বাদ স্বরূপ। এবং আমার মনে হয় ভারতের ম্যাচের মতো এই ম্যাচেও হামজা আসলে ওই অধিনায়কত্ব যে মানে আর্মব্যান্ড পড়লেই যে অধিনায়ক, আমি আসলে এটা মানি না। মানে ম্যাচে কিন্তু যে আসলে দায়িত্ব এবং সব দেখতে পাচ্ছে। হ্যাঁ, এবং তুই আগের দিন খেয়াল করলো, এটা খেয়াল করছিস মানে করেছিস নাকি জানি না, মানে হামজা সবাইকে মানে লং বল খেলার জন্য ও লাস্টের দিকে ভারতের যে আমরা প্রতি আক্রমণে যাব এটা সে বারবার সবাইকে এই মেসেজ দিচ্ছিল। এবং বাংলাদেশ কিন্তু অনেকগুলা প্রতি আক্রমণ চেষ্টা করছে, যেটা হচ্ছে মুজিবুর রহমান জনি মিস করলো। তো তো এটা কিসের জন্য হয়েছে? এটা হামজা একটা ইমপ্যাক্ট আসলে হামজা ইপিএল খেলার মতো একটা মানে ইপিএল এ একটা প্লেয়ার খেলছে, তার একটা ইমপ্যাক্ট তো অবশ্যই ওভারঅল টিমের উপর পড়বে। এটা মানে ইপিএল আর আমাদের স্ট্যান্ডার্ড কিন্তু আসলে সত্যি কথা মানে আকাশ পাতাল ডিফারেন্স বলতে হবে অবশ্যই। আমরা আসলে আমাদের আসলে ফুটবলের প্রতি ভালোবাসাটা কিন্তু এই কারণে অনেকদিন ছিল না বাংলাদেশ ফুটবলের। আমরা কিন্তু তারপর আমরা যারা আসলে বাংলাদেশ ফুটবলকে প্রচন্ড ভালোবাসি তারা কিন্তু মাঝে মাঝে কর্দমাক্ত মাঠে ব্রাদার্স ইউনিয়নের ম্যাচে মাঝে মাঝে একটু টি স্পোর্টস আমরা দেখেছি লাইভ, কিন্তু কেন দেখতাম, দেখে কিছুক্ষণ পর কিন্তু আমরা বোর্ড হয়ে যেতাম। কিন্তু হামজা আসার পরে বাংলাদেশের ফুটবল আসলে বিশাল মানে কি বলে রিজারেকশন ঘটে গেছে। ইভেন আমি লাস্ট ম্যাচে আমি এটাও দেখেছি যে কটা ডুয়েল পারফরমেন্সে কিন্তু হামজা চৌধুরী কিন্তু উইন করেছিল ইন্ডিয়ার সাথে। একদম, যেখানে এরিয়াল খেলার অনেক চেষ্টা করেছিল সেখানে কিন্তু হেডে তার ক্লিয়ারেন্স বলেন বা ওভারঅল জায়গায়, তো হামজা যে পিভটাল যে রোলটা আপনি কথাটা বলছেন ওই জায়গায় কিন্তু হামজা চৌধুরী অন অফ দ্য দক্ষিণ এশিয়ার এখন মানে তার, এবং এটার কারণে কিন্তু সুনীল ছেত্রী অবসর ভেঙে আসছে এবং অনেকেও অবসর ভেঙে চলে আসতে পারে। এবং এটা আসলে আমাদেরকে কিন্তু পুরাই অ্যাকচুয়ালি ফুটবলের সিস্টেমটা চেঞ্জ করে দিয়েছে। হামজাকে নিয়ে বলার কিছু নাই, আমাদের যদি বলার থাকে যে হামজা সাথে যদি আমরা 4-2-3-1 যেটা আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম যে 4-2-3-1 যদি খেলি, তাহলে আমাদের সিডিএম এর যদি বক্স টু বক্সে যদি হামজা খেলেও থাকে, যে দুইটা বক্সই সে কভার করবে, বক্স টু বক্স মিডফিল্ডার কিন্তু বর্তমানে খুব ডিমান্ড মার্কেট, যেটা যে আমরা বক্স টু বক্স মিডফিল্ডার ডিক্ল্যান রাইস আমরা দেখলাম, ডিক্ল্যান রাইস বা ইনজো ফার্নান্দেজ বা রড্রিগো ডি পল, এবং আর্জেন্টিনার এই সাকসেসের পিছনে কিছু বক্স টু বক্স মিডফিল্ডারদের বিশাল ভূমিকা আছে। তুই লাস্ট ম্যাচে দেখলিও যে কোন রকমের কোন ফরওয়ার্ড লাইনের গোল জুলিয়ান আলভারেজ ছিল, কিন্তু তারপরও কিন্তু মিডফিল্ডার কিন্তু স্কোর করেছে ব্রাজিলের সাথে। পুশ করে যে পুরো কার্ডটাকে সবাই একসাথে বক্স টু বক্স থেকে, মানে তোর আসলে মানে 4-2-3-1 এটা আর আসলে অ্যাপ্লাই করাটা আরো ইজি হয়। সেটা হচ্ছে কিরকম যে 4-2-3-1 এ যদি আমরা 2 যেটা সিডিএম পজিশনে এই সেন্টার পজিশন গুলো যদি সুইচ করে খেলতে পারে, যে কে আসলে যে থার্ড অ্যাটাকে পুশ করবে, কে আসলে কি ইনভার্ট করবে থার্ড অ্যাটাকে অপোনেন্টের ডিফেন্সকে, এটা কিন্তু বোঝা যায় না 4-2-3-1 এ বেসিক্যালি। তো সেই ক্ষেত্রে হামজা যদি মাঝে মাঝে থার্ড অ্যাটাকে ঢোকার চেষ্টা করে, নিচে যদি একটা সিডিএম পজিশন অন্য কেউ থাকে, কারণ তখন তো আমার প্রতি আক্রমণ ঠেকাতে হবে, তখন কে থাকবে? তো এইখানে হামজার সাথে কে খেলতে পারে এটা নিয়ে একটা কোশ্চেন উঠেছে। ওইখানে আমি যদি আসলে বলি যে হামজা হৃদয়কে কেমন আগের ম্যাচে মোহাম্মদ হৃদয় ভারতের সাথে কেমন, হৃদয় কি মনে হচ্ছে হৃদয় আসলে কতটুকু ইম্পর্টেন্ট কি রোল প্লে করার মতো জায়গায় ও আছে আপনি মনে করেন?
হৃদয় ইজ এ গুড প্লেয়ার, কিন্তু কাহিনী হচ্ছে যে কি যে সিডিএম এ আসলে মানে খেলার মতো যে অ্যাবিলিটি, যে যোগ্যতাটা লাগে ওটা আমার খুব বেশি মনে হয় না। আর মাঝে মাঝে যে অ্যাটাকে ঢুকে যে ক্রিয়েটিভ প্লে, এটা আমার কাছে ভারতের ম্যাচে একটু শেকি কিছু জায়গায় মনে মানে লাগছিল যে মানে ও আসলে বল ড্রিবল করে ওই জায়গাটা, কারণ সিডিএম পজিশনটাতে অনেকে মনে করে যে যেহেতু অ্যাটাকে রোল প্লে করতে হচ্ছে না, পুরো ডিফেন্সিভ রোল, বা আমার হচ্ছে বল রিলিজ করলে বা বল উইন করলেই হচ্ছে, কিন্তু মাঝে মাঝে কিন্তু সিডিএম এরও কিন্তু এই যে যেটা আমরা দেখি যে গোল কনসিড করলে পরে যে পিরামিড শেপে যে খেলাটা হতে থাকে, যে বল একবার এই পাশে উইনে, তখন কিন্তু বল প্রচুর ড্রিবল করা লাগে। তো আমার মনে হচ্ছে কি হৃদয় একটু ড্রিবলিংটা কম করে বা এরকম মনে হয়, বা খুব না, খুব সহজাত না, ইনহারেন্ট না ড্রিবলিং এ। কিন্তু সিডিএম পজিশনে যদি একদম ব্যাকআপ আকারে থাকে তাহলে সেক্ষেত্রে হৃদয় একটা ভালো অপশন। কিন্তু তুই আরেকটা অপশন মিস করে যাচ্ছে, আমরা দেখলাম জামাল ভুঁইয়া কিন্তু এক্ষেত্রে একটা এক্সপেরিয়েন্স ক্যাম্পেইন আসতাম, তখন আপনি অলরেডি বলেছেন জামাল ভুঁইয়া, যদিও এবার অনেকে বলছে যে ব্রাদার সিনিয়র আসলে খুব বেশি একটা ভালো পারফর্ম করেন, কিন্তু আমি কিন্তু কিছু ম্যাচ দেখছি, যে ম্যাচগুলো এমন কিছু ম্যাচ দেখছি যে যেখানে আসলে খুব ভালো ভালো কি পাস এবং লং পাস কিন্তু জামাল ভুঁইয়া থেকে জেনারেট হচ্ছে। জামাল ভুঁইয়া কি আসলে ফিটনেস এর কোনো ইয়েতে ভুগছে বলে আপনি মনে করেন? আমি ওই যে আমার আগের ভিডিওতেও বলেছিলাম যে আসলে ওর মানে ও ফুটবল থেকে একটু ডিস্টেন্ট একটা জায়গায় মনে হচ্ছে, এটা যাই না, অনেক ধরনের মানে এইখানে আসলে কি ব্র্যান্ডিং জামাল বাইতে কাজ ভুঁইয়ার করতে করতে যেখানে হামদা চৌধুরী আসার পরে আমার কাছে মনে হয়েছিল যে জামাল ভুঁইয়া এবং হামদা চৌধুরী যদি একই জায়গায়, মানে একই জায়গা বলতে মানে তারা মিডফিল্ডে যদি খেলে, হ্যাঁ আমি তো এই সেটা দেখার জন্য মানে আমাদের যে একটা খুবই একটা স্ট্রং জোন ক্রিয়েট হয়ে যেত, আমি করতে হতো মনে হয়। তো ওকে, আমরা সিডিএম এর বিষয়টা নিয়ে আমরা তো কথা অ্যানালিসিস করলামই, তো শামিত প্লেয়ারটার বিষয় নিয়ে আপনি যদি আসলে কিছু বলতেন। শামিত আমার এই বাংলাদেশি বংশোদ্ভূত প্লেয়ারদের ব্যাপারে একটা খুব ভালো লাগছে, মানে হঠাৎ করে এটা আসলে বলা উচিত হবে নাকি জানি না, মানে হঠাৎ করে কেন জানি মনে হচ্ছে যে হঠাৎ বাংলাদেশি প্রেমটা, তারা বিদেশে এই দেশ বিভুয়ে বড় হলেও ওদের হঠাৎ করে যে দেশপ্রেমটা আসলে চাঙ্গা দিয়ে জেগে উঠেছে, এটা আসলে কোথা থেকে কিভাবে স্ফুরিত হলো আমার আসলে আইডিয়া নেই, কিন্তু আমার খুবই আমি এনজয় করতেছি যে নতুন করে মনে হচ্ছে যে বিদেশে এক টুকরো বাংলাদেশ খুঁজে পাওয়া যাচ্ছে, এবং শামিত সোমের ইনক্লুশনটা সেটারই বার্তা দিচ্ছে যে আছে আমাদের কানাডার মতো প্রো লিগ খেলা বা ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা বা সান্ডারল্যান্ডের যে অবশ্যই শামিত সোমের কথা বলতে বলতে কিউবা মিশেলের কথা আসবে, এরা যে রাজি হচ্ছে এবং খেলতে চাচ্ছে, এমন না যে এরা অনেক ম্যাচ ফি পাবে বাংলাদেশের ইন্টারন্যাশনাল ম্যাচ খেললে ওদেরকে ওই রেঞ্জে কানাডা বা মানে ব্রিটিশ রেঞ্জে ওদেরকে পে করা হবে, কিন্তু এই যে দেশপ্রেমটা, তো এই দেশপ্রেমের জায়গা থেকে আমি পাগলা ব্যাসে যখন তুই আমাকে জিজ্ঞেস করছিলি যে ভাই চ্যানেলটা আসলে করতেছেন, আমরা তো বাংলাদেশি কন্টেন্টই বেশি রাখবো, তো বাংলাদেশি কন্টেন্ট তো আসলে কেউ দেখতে চায় না, বাংলাদেশি ফুটবলকে দেখতে চায় না। আমার মনে হয় এইখানে আসলে হামজা চৌধুরী, শামিত সোম এদের কারণেই আসলে বাংলাদেশি ফুটবলটা আমার মনে হয় একদম নতুন একটা ব্রিজ আসলে এখানে আমি একটু অ্যাড করতে চাই। এবং শামিত সোম যেটা বলছিলি, ও কিন্তু বেসিক্যালি রাইট সেন্টার মিডফিল্ডে খেলে বা রাইট মিডফিল্ডে খেলে, তো মানে সেন্ট্রালেও পজিশন নিতে পারে, সুইচ করে আরসিএম এও করতে পারে, যেটা আমাদের অনেকদিন ধরে ল্যাক ছিল। মানে আমাদের একটা রাইট সেন্টার মিডফিল্ড দেওয়া ছিল যে ওভারল্যাপ করে উইঙ্গার হিসেবে কাজ করে, হ্যাঁ রাইট উইঙ্গার হিসেবে কাজ করতে পারে, এবং শামিত সোমের আমি কিছু অ্যাসিস্ট দেখছি রাইট উইং থেকে, খুবই সুন্দর কিন্তু খুবই লিথাল। এটা ক্রিয়েটিভ প্লেইং এ তার মধ্যে একটা আছে বলে আমরা মনে করি, তো সে আসলে যদি অ্যাটাকিং জায়গাটা সে যদি রোলটা প্লে করতে পারে, তো আমাদের আসলে গোল করার অনেক চান্সেস ক্রিয়েট হতে পারে। কারণ তোর যখন মানে মিডফিল্ডাররা বিভিন্ন সময় থার্ড অ্যাটাকে অ্যাটাকিং পজিশন নিচ্ছে, তখন কিন্তু স্বাভাবিকভাবে তুই যে ম্যান মার্ক করে খেলবি অপোনেন্ট, তখন কিন্তু সে বুঝতেছে না যে অ্যাসিস্টটা আসলে কোন অ্যাঙ্গেল বা কোন স্পেস থেকে আসবে। তো আমাদের এই অপশনটা অনেক দিন পরে দক্ষিণ এশিয়ার অন্যান্য দলগুলোর থেকে এই অপশনটা আমাদের তৈরি, ইমপ্যাক্ট রোল প্লে করার জায়গাটা আছে। তো আমি আসলে যে জিনিসটা অ্যাড করতে চাচ্ছিলাম, জেম নাকি মোরসালিন, এই দুজনের জায়গা আপনি আসলে এলসিএম এ তো আসলে মানে বা এলসিএম বা এলএম ওই পজিশনে তো আমরা কিউবাকে অনেক স্বপ্ন দেখেছিলাম, কিন্তু কিউবার ব্যাপারটা তো মনে হয় না খুব সুস্পষ্ট এবং খেলতে পারবে মনে হচ্ছে না। তো সেক্ষেত্রে দুইটা অপশন আছে আমরা দেখতে পাচ্ছি, হচ্ছে কাজেম এবং মোরসালিন কিউবার ওই জায়গাটাতে, এবং শুধু লেফট মিডফিল্ডে না, কাজেম এবং মোরসালিন দুজনই বিভিন্ন পজিশনে অ্যাটাকের খেলতে পারেন। এবং আমার কাছে কেন জানি মনে হচ্ছে মানে বর্তমান সময়ে কাজেমের পারফরমেন্সের বিচারে মোরসালিনের থেকে ও একটু মোর মানে অ্যাগ্রেসিভ প্লেতে আছে এবং আসলে ভালো পারফর্ম করতেছে। তো সেই ক্ষেত্রে কাজেমকে একটু পরখ করে দেখার, আমার মনে ভুটান ম্যাচে ক্যাবেরেরা সেটা পরখ করে দেখার একটা সুযোগ পাবে যে আসলে কাজেম জাতীয় দলে আসলে কিভাবে পারফর্ম করছেন। আমার ছেলেটার খেলা আসলে প্রচন্ড ভালো লাগে, এবং মোরসালিন থেকে কিছু কিছু ডিসিশন মেকিং আর কি, যেটা বলে ক্রিয়েটিভ ডিসিশন মেকিং যথেষ্ট ভালো। তুই কি কাজেমের খেলা কখনো দেখেছিস নাকি? আমি খুব বেশি দেখিনি, বাট আমি যেটুকু দেখেছি সেই জায়গায় ইয়েতে
তো ওর কিন্তু আলামিনের সাথে খুব একটা গুড কম্বিনেশন। যথেষ্ট একটা ভালো পুলিশের করে সাথে দিলেন। তার তো আছে। আমাদের ইয়াং ট্যালেন্টের জায়গা থেকে আসলে কালজেম অনেক ভালো একটা রোল প্লে করতে পারে। কিন্তু আমি আসলে মোরসালিনের ব্যাপারটা নিয়ে একটু হতাশ বলতে পারবো, কারণ মোরসালিন আসলে যেভাবে আমরা আসলে সবাই দেখেছিলাম যে তার গোল করার অ্যাবিলিটি বা একটা ইয়াং ইমার্জিং ট্যালেন্ট উঠছে বাংলাদেশ ফুটবল থেকে, ওয়ান্ডার কিড। তো ওই জায়গাটা সে কেমন যেন একটু ভাটা পড়ে গিয়েছে তার পারফরমেন্সে। এটা কি আসলে এর কারণটা বা আপনার কি মনে হচ্ছে? মাঝখানে তো অনেকগুলা নেতিবাচক নিউজও মোরসালিনকে নিয়ে পাওয়া গেল, এবং এগুলো আসলে কি ফুটবলাররা আসলে ফুটবলার হয়ে ওঠার আগেই এই যে যে এগুলোর কারণে অনেক সময় হয় যে কি পারফরমেন্সে ভাটা পড়ে। কিন্তু তুই কি ওর লাস্ট ম্যাচ গুলাতে কিন্তু হ্যাট্রিকও করেছিল লাস্ট একটা ম্যাচে, এবং এবং আমার মনে হচ্ছে কি জাতীয় দলে নজর কাড়ানোর জন্যই মনে হয় লাস্ট দুইটা ম্যাচে খুব আসলে ভালো পারফর্ম করেছে। এবং মোরসালিনকে এমন একটা প্লেয়ার, মানে কিছু প্লেয়ারকে তোর হচ্ছে অটো পিকের ব্যাপার থাকে, তো বাংলাদেশে মোরসালিন আসলে একটা ওয়ান্ডার কি, ওকে আসলে খেলাতে হবে, এবং ওকে বাদ দেওয়ার সাহস আসলে কোনো কোচই করে না। এবং যেহেতু আমাদের কিউবা অপশনটা নেই, সো আমাদের একটা ক্রিয়েটিভ মিডফিল্ডার হিসেবে কাজেম এবং মোরসালিনের পরে আমি আসলে অনেক মানে তাকিয়ে আছি যে আসলে তারা কি করে, কারণ দিন শেষে তো আমরা আসলে গোলের খেলা ফুটবল আমরা যেটা বলি, সো ক্রিয়েটিভ মিডফিল্ডার না থাকলে গোল ক্রিয়েশনটা কোথা থেকে হবে। তো এই ক্ষেত্রে আমার মনে হচ্ছে যে কি শামিদ সোম এক পাশে, মাঝখানে হামজা চৌধুরী, এবং আর এক পাশে যদি মোরসালিন বা কাজেম হামজা চৌধুরী এবং কি বললাম শামিদ সোম, এই তিনজনে 4-3-3 লাইনের কথা বলছি, 4-3-3-তে তিনজনই মিডফিল্ডারে খেলতে পারে। আচ্ছা, আমার একটা কথা কোশ্চেন এখানে আছে যে বাংলাদেশ আসলে 4-3-3 ফরমেশনটাকে আসলে যদি খেলে তাহলে সেটাকে আসলে ইউটিলাইজ করে খেলতে পারবে, আপনার কি মনে হয়? কিন্তু অফ দা বল এবং অন দা বল কিন্তু একটা ব্যাপার আছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার ফুটবলে, যে আমি উইথ বল উইদাউট বল কিভাবে খেলছি। আমি যদি উইথ বল 4-3-3 খেলি, আমি উইদাউট বল 4-2-3-1 খেলবো কি না, বা আমার ওই টাইপের স্কোপ আছে নাকি দলে খেলার, যে আমি 4-3-3 থেকে মানে আমি শিফট করে আমি 4-2-3-1 আমি চেঞ্জ করার যে কথা, এটাই কিন্তু খুব ইম্পর্টেন্ট ব্যাপার। এবং এর কারণে কিন্তু কোচদেরকে, যেমন সিমন ইনজাগির কথা আমি তোকে আমাদের এটা শুরু করার আগে বলছিলাম যে কি হতে পারে পিএসজি এবং সিমন ইনজাগি কিন্তু এদিক দিয়ে এনরিকের থেকে মানে একটু হলে আগে থাকবে, কারণ সিমন ইনজাগি কিন্তু সুইচ করতে পারে, পজিশনাল প্লে সুইচ খুব ভালো। কিন্তু এনরিকে স্প্যানিশ কোচ, ও কিন্তু একটা ফরমেশনে খেলে এবং খুব স্ট্রং ড্রিবলিং, মিডফিল্ড কন্ট্রোল, ফাস্ট উইঙ্গার, ক্রাভেটস খেলিয়ার, ও ওভারল্যাপ করে উঠে আসা, এইদিকে ডেমবেলে আছে দুইটা উইং দিয়ে। তো আমার মনে হয় হেভিয়ার ক্যাপেরেরা ওটা খেলাতে চান, মানে 4-3-3 উইদাউট বল 4-2-3-1। তো আমরা যদি এখন ফরওয়ার্ডের আলোচনায় যাই, তাহলে আমাদের কিন্তু তাহলে 4-3-3 তে গেলে কিন্তু আমাদের দুইটা রাইট উইঙ্গার লেফট উইঙ্গার কিন্তু সেই রকম স্ট্রং প্রয়োজন থাকে, খুবই অ্যাটাকিং লাগবে। হ্যাঁ, স্পিড ম্যাটারস, বাট মানে আমার খুব মানে এমন একটা স্পিড ইনিশিয়েট করতে হবে যে স্পিডটা যেটা এমবাপ্পের আছে, অবভিয়াসলি এমবাপ্পে ও যে স্পিড ইনিশিয়েট করে ওটার একটা লিথাল পয়েন্ট থাকে যে ওখানে যে স্কোর করবে। কিন্তু অনেক স্পিড আছে, যেটা আমি আসলে এই কথাটা কেন বললাম, রাকিবের জন্য বলছি, মানে রাকিব হোসেন, ওর এই স্পিডটা আমার কাছে মনে হয় এত স্পিডি যে স্টেডিয়াম থেকে বের হয়ে যাবে, মানে এরকম মাঝে মাঝে মনে হয়। কিন্তু তোকে তো এটা গোলে কনভার্ট করতে হবে, মানে অ্যাটাকে কনভার্ট করতে হবে, তো দৌড়টা উইং পজিশন থেকে। এই ক্ষেত্রে উইঙ্গারদের সবসময় আমি একটা জিনিস, এটা যে আপনি যেটা বললেন যে আমরা ইন্টারন্যাশনাল ফুটবলও যদি দেখি, বা যে উইং আসলে সবসময় খুব স্ট্রং অ্যাটাকিং জায়গায় যায়, কিন্তু স্পিডের সাথে কিন্তু সেটা কন্ট্রোলটা অনেক ইম্পর্টেন্ট। কারণ আপনি যদি শুধু স্পিডটাকে রাখেন কিন্তু সেটা যদি কন্ট্রোল না করতে পারেন, তাহলে আমি বলবো যে সেই স্পিডের আসলে ভ্যালু নাই, সরি টু সে। তো আমাদেরও কিন্তু রাকিব দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক ম্যাচ খেলতেছে, এবং সে কিন্তু যে স্পিড কন্ট্রোলটা আমার কিন্তু ওর খুব জুৎসই লাগে না। এবং এত ও হচ্ছে উইং প্লে করতে করতে এত কর্নারিশ স্পেস নিয়ে ফেলে, ওর কিছু গোলও আছে যে একদম কর্নার থেকে সে খুব অ্যাকুরেসি। কিন্তু এটা কিন্তু আসলে মানে তুই ওই স্পিড নিয়ে তুই ওই পজিশনে যাওয়ার পরে তুই যদি ফরওয়ার্ড না পাইস, তুই এটা ক্রস করবি বা কোনো একটা অ্যাসিস্ট করতে চাচ্ছিস, ওই পজিশন ওই যে পজিশনটা তুই না নিতে পারলে তুই কিন্তু আসলে লাভ নেই। তুই যদি অনেক ফাস্ট হয়ে তুই যদি মানে ঠিকঠাক মতো করে তুই মার্ক না করতে পারিস যে তোর ফরওয়ার্ড আসলে কোন পজিশনে আছে, তাহলে কিন্তু ওই স্পিডটা রাকিবের আমার এই জায়গাটাই মনে হয় একটা উইকনেস। এছাড়া রাকিব কিন্তু ভালো বল প্লে করতে পারে, ড্রিবলিং খুব ভালো, এবং অল্প স্পেসেও ভালো খেলে। বাংলাদেশের যেটা অল্প স্পেসে খেলার অভিজ্ঞতা কম, সেই জায়গা থেকে রাকিব একটা ভালো অপশন। লেফট উইং এ এবার আমরা যদি আসি, তো ফাহমিদুল, এই প্লেয়ারটা সম্বন্ধে যদি আপনি কিছু বলতেন। ফাহমিদুল তো তার জীবনের সবচেয়ে বড় পাওয়া মনে হয় পেয়ে গেছে, যেমন হয়েছে যে
বাংলাদেশের মতো জনবহুল এই 20 কোটির একটা জনসংখ্যার মধ্যে তাকে না আন্দোলন হলো যে কেন ফাহমিদুলকে খেলানো হলো না। এটা দিয়ে তার ক্যারিয়ার শুরু, যদিও সে এখনো কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেনি, কিন্তু এটা দিয়ে তার ক্যারিয়ার শুরু। জাস্ট ইমাজিন যে এরকম একটা প্লেয়ার, তার এত লক্ষাধিক ফ্যান অলরেডি তৈরি হয়ে গেছে তার। তুই যদি তার ফেসবুক বা সোশ্যাল মিডিয়া পেজ দেখিস অবাক হয়ে যাবে যে ওখানে কি পরিমাণ ইনভলভমেন্ট মানুষের এবং কি পরিমাণ এঙ্গেজমেন্ট। সবাই ফাহমিদুলকে চাচ্ছে, সবাই তাকে প্রত্যাশা করছে, এবং এটাই কিন্তু ফাহমিদুলের এই যে অন্তর্ভুক্তি এত সম্মানের সহিত আবার এসে বাংলাদেশের এয়ারপোর্টে ঢুকে যাওয়ার দিনও দেখলাম যে তাকে বরণ করে নেওয়ার এটা চেষ্টা করা হয়েছে। তো সবকিছু মিলে এটা ফাহমিদুলের জীবনে অনেক বড় পাওয়া, এবং আমার মনে হয় এটা তার পুরা মাঠে পুরো উগরে দেওয়া উচিত। তুই কিভাবে দেখছিস? ফাহমিদুল তো আপনি অবশ্যই বললেন যে ফাহমিদুল আসলে, কারণ আমাদের যদি অ্যাটাকিং যেটা বললাম যে নাম্বার 9 এর আমাদের একটা দুর্বলতা আছে, তো সেখানে আসলে রাইট উইং এবং লেফট উইং এর ইম্প্যাক্ট ওদের কিন্তু ফরওয়ার্ড লেভেলেই আসলে খেলতে হবে। যতটা তাদের রোল প্লে করতে পারবে তত কিন্তু আমাদের জন্য বেটার, কারণ তারা যদি তাদের জায়গা থেকে গোল বের করতে পারে তাহলে কিন্তু আমাদের একটা চিন্তার জায়গাটা কিন্তু অনেকটাই কমে যাবে। এবং আপনি যেটা বললেন যে ফাহমিদুলের ওই অ্যাবিলিটিটা আছে, যেটা ফিয়ারফুল খেলা, তো ওই জায়গাটাতে আসলে সে সিঙ্গাপুরের ডিফেন্সটা যদি ভাঙতে পারে তো আমি মনে হয় যে আমরা আসলে স্কোর বা একটা ভালো রেজাল্ট অবশ্যই আশা করতে পারি। মানে একটা অ্যাটাকে একটা ডমিনেন্স ওটা দেখা যাবে, ফাহমিদুলের জন্য হলে ওটা দেখা যাবে। তো তাহলে এখন আমাদের 4-3-3 কি দাঁড়ায়? এখানে আপনি আসলে ফাহমিদুলকে 90 মিনিটস খেলাবেন নাকি এখানে না, ফাহমিদুল মনে হয় 90 মিনিটস ম্যাচে, তাহলে ভুটান ম্যাচে খেলাতে পারে, কিন্তু 60 মিনিটস খেলাবে মনে হয়। এখানে তাহলে কি আমরা ফাহিম আর ইব্রাহিমের আসলে সোয়াপিং? হ্যাঁ, ইব্রাহিমকে আমার মনে হয় ম্যাচে সুযোগ দেওয়া উচিত, কারণ ইব্রাহিম একটা ভালো সিজন কাটিয়েছে আবানিতে। এবং আরেকজন প্লেয়ারকে যেটা, আর আলামিন তো আছে, আলামিনকে আমরা এবার পরখ করে দেখবো। আলামিন কিন্তু মানে একটু ছোটখাটো ফরওয়ার্ড, কিন্তু এটা কিন্তু ওকে একটা পজিটিভিটি দেয়। তুই আলামিনের খেলা দেখছিস নাকি জানি না, কিন্তু মানে ও মানে আলামিন কিন্তু খুব সুন্দর করে নিজের পজিশন গুলো চুজ করতে পারে। এটা স্ট্রাইকারে কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট রোল, পজিশনটা ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার এটা। এবং আমরা কিন্তু এই জায়গাটাতেই সবচেয়ে বেশি ভুগতেছি যে আমাদের কোনো মানে পজিশনাল স্ট্রাইকার নেই, আমাদের কোনো পোচার নেই, মানে হান্টার নেই যে আসলে তীব্রভাবে ঢুকে গোলটা করে চলে আসবে। এবং অনেক সময় দেখবি যে তুই বিভিন্ন ভাবে মিডফিল্ডে খেলছিস, তুই বিভিন্ন ভাবে উইং এ খেলছিস, কিন্তু কোনো কিছু ওয়ার্ক করছে না, তো তেড়ে ফুড়ে যে একটা সেট পিস থেকে স্ট্রাইকার গোল নিয়ে আসছে, ওই গোল দিয়ে তোর খেলতে হচ্ছে। দেখা গেল ম্যাচে আর কারো অবদান নেই, শুধু স্ট্রাইকিং এর ওই গোলটারই অবদান। এরকম আমি প্রচুর ম্যাচ আমি লাইফে দেখছি যে কি কেন রোনালদো নাজারিওকে বেস্ট নাম্বার 9 বলা হয়। ম্যাচে কেউ ওয়ার্ক করতেছে, জাস্ট নাম্বার 9 ওয়ার্ক করে ফেলছে। হ্যাঁ, তো এইটাই হচ্ছে নাম্বার 9। এই জায়গাটাতে আমরা বাংলাদেশিরা অনেকদিন ধরে ভুগতেছি, এবং আমার মনে হয় এইবার আলামিন যদি সেটার আসলে ইয়ে করে। তো এখানে যদি আসলে আমরা 4-3-3 জায়গাটা যদি আমরা রাকিবকে পাশে রাইট উইং এ চিন্তা করতে পারি, রাকিব, এবং এই পাশে আপনি যেটা বললেন যে ফাহমিদুল আছে, এবং ফাহমিদুলের জায়গায় যদি আমরা ইব্রাহিমকে সফট করি তাহলে ফাহমিদুল ইব্রাহিম বা অথবা ফাহিম মনে হয় না এত, হয়তোবা ওই যে মানে সোয়াপ করে খেলাতে হবে। তো আমি এখানে ফাহমিদুল আর ইব্রাহিমকে আসলে আপাতত চিন্তা করছি, এবং স্ট্রাইকে আমাদের আলামিন আছে। আলামিন আর একটা অপশন কিন্তু মানে হাভিয়ার ক্যাবেরেরা রাখছে, ইয়েকে রাখছে সুমন রেজাকে। ওকে কেন রাখছে আমি জানি না, কিন্তু বলছিল যে বক্স টু বক্স ফরওয়ার্ড আর কি, খুব বক্স একটু বক্সের জন্যই থাকে। সো তারপরও দেখা যাক, সুমন রেজার খেলা খুব বেশি দেখিনি, এক্সপেরিয়েন্স নেই, কিন্তু বাংলাদেশ অনেকদিন ধরেই অনেকগুলো ম্যাচ খেলেছে। তো আমাদের কিন্তু ফরওয়ার্ডে খুব বেশি অপশন নেই। ফরওয়ার্ডের জায়গাটা নিয়ে কথা বলার জায়গা, আপনি আরেকটা যে বলছিলেন একটু আগে আমরা ডিসকাস করছিলাম যে নোভা, তো তাকে রাখা যেতে পারতো। তো এটাতে আমি আসলে একটু কষ্ট পেয়েছি যে নোভা পিয়াস আহমেদ কিন্তু ফরটিস ক্লাব একটু সুন্দর সিজন কাটিয়েছিল। ও গতকালকেও মানে একদম পুরা ওই কাদা মাটির মাঠেও কিন্তু সে 2টো গোল করেছে দেখলাম, এবং খুব ভালো, মানে খুব অ্যাকুরেসিটা আমার খুব ভালো, মানে যেটা আসলে প্রয়োজন ফরওয়ার্ডদেরকে, অ্যাকুরেসি। মানে আমি খুব লিথাল, আমি খুব এজাইল, কিন্তু আমি আসলে আমার অ্যাকুরেসি নেই, তাহলে কিন্তু আসলে ফরওয়ার্ডদের ওটাকে আসলে বেস্ট অ্যাট্রিবিউটস বলে না। তো সেক্ষেত্রে আমি বললাম যে কি নোভাকে আমার মনে হয় ব্যাকআপ হিসেবে সুমন রেজা থেকেও বেশি প্রয়োজন ছিল। একটাই আছে, কিন্তু স্টিল আমার জায়গা থেকে যদি বলেন আমি ফরওয়ার্ড জায়গাটা একটুখানি ল্যাক পাচ্ছি। কজ এটা আমি কারণ বলছি, কারণ প্রিভিয়াস যখন আমাদের ম্যাচটা ছিল সেখানে আমাদের কিন্তু ফরওয়ার্ড মানে স্কোরিং জায়গাটা বারবার মিস করছিল, অনেক ভালো চান্স ছিল। তো এই ম্যাচেও আসলে যদি আমরা তো ওই যে একজনকে নিয়ে কথা বললাম, ওকে আসলে আমরা এই ফরমেশনটাতে রাখিনি, মুজিবুর রহমান জনি, কিন্তু মনে হয় জনিকে রাখবে ক্যাবেরাতে, প্রাইমারি 11-এ জনিকে রাখবে। যে এই জনি, তুই যার কথা বলছিস, জনি কিন্তু মিস করেছিল দুর্দান্ত 2টি চান্স একদম ফাঁকা বারে, যেটা খুবই আনএক্সপেক্টেড ছিল, দেখতে খুব দৃষ্টিকটু লাগছে, মানে এটা খুব আমি হার্ট ব্রেকিংও ছিল। আমরা ম্যাচটা জিতে আসতে পারতাম, আমরা ড্র করে আসতে হচ্ছে আর কি। যাই হোক,
তো এই দৃষ্টিকটুর জায়গাটা থেকে জনিকে আমরা জাজ না করি, কারণ জনি কিন্তু প্রিভিয়াস মালদ্বীপের সাথে ম্যাচটাতে কিন্তু দুর্দান্ত একটা গোল, ওই যে বাক করে যে গোলটা দিল। তো জনি প্লেয়ার হিসেবে আসলে খুবই কি বলা যায় যে ও কিন্তু ওর ইন্ডিভিজুয়াল স্কিলটা কিন্তু ম্যাচ ইম্প্যাক্ট ফেলে। জনির মাঝে মাঝে কিছু ড্রিবলিং বা কিছু প্রেসিং, খুব ও অ্যাটাকে ভালো ও কিন্তু আগের দিন অ্যাটাকে প্রেস করে কিন্তু কাউন্টারও ও কিন্তু আদায় করে নিচ্ছিল। তো সেক্ষেত্রে জনি একটা লিথাল প্লেয়ার, কিন্তু আসলে ইন্ডিয়ার সাথে পারফরমেন্সটা ওর আসলে খুবই বাকওয়াস ছিল, এবং ওটার কারণে আসলে সবাই বেশি কথা বলছে। তারপরে জনিকে একটা সুযোগ দেওয়া উচিত। জনি আমাদেরকে একটা অপশন আছে 4-3-3 এমন হতে পারে জনি খেলতে পারে। জনিকে আমি যেমন যে কারণে সোহেল রানাকে, যে সিনিয়র সোহেল রানাকে রাখা হয়েছে। তোর সোহেল রানাকে রাখা নিয়ে কিছু বলার আছে? না, সোহেল রানাকে রাখা নিয়ে বলার ব্যাপারটা হচ্ছে যে আপনি যেটা বলেন যে সিনিয়র বা অভিজ্ঞ প্লেয়ার, আমরা একদম তো এটা আসলে দরকার আছে, কারণ অভিজ্ঞ একটা প্লেয়ার থাকলে যেটা হয় কি, কারণ তার যেটা প্রিসিশন বা সে যেভাবে দেখে ম্যাচটাকে, সেটা আসলে হেল্প করে টিমকে। তো ওই জায়গা থেকে হয়তো বেড়ে গেছে। যেমন 22 ওয়ার্ল্ড কাপে কিন্তু দানিয়েল ভেসকে ডাকা হয়েছিল, টিতে ডাকেছিল, মানে জাস্ট ফর দ্য এক্সপেরিয়েন্স। এবং আপনি যেটা বলেন থিয়াগো সিলভা, মডরিচের কথা যা আসলো, যে 38 ইয়ার্স খেলে গেল রিয়াল মাদ্রিদে, তার জাস্ট এক্সপেরিয়েন্সের জন্য। তো অনেক অ্যানালাইসিস হলো মানে বাংলাদেশের স্কোয়াড নিয়ে 26 সদস্যের, যেটা আসলে সবাইকে নিয়ে মনে হয় মোরালেস আমরা কথা বলে ফেলেছি। এখন বাদ বাকিটা আসলে মাঠে। তো এখানে আমি আসলে এতদূর আমরা তো পর্যালোচনা করলাম, আমার একটা অবজারভেশন মানে গেম প্লের থেকে মাঠের বাইরে যদি আমি একটা কথা বলি, লাস্ট আমি বাংলাদেশের অনেকগুলো ম্যাচের কথা যদি বলি, ইন্টারন্যাশনাল ফুটবল মানে ইন্টারন্যাশনাল ম্যাচে, তো আমার একটা জিনিস মনে হচ্ছে যে বাংলাদেশের ফুটবলার বা যখন মাঠে আমরা পারফর্ম করি, বাংলাদেশ টিম সামহাও আমাদের নার্ভটা আমরা ধরে রাখতে পারি না, বা আমাদের একটা কনফিডেন্স ল্যাক করে। এটা আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে। আপনি কি আসলে এটা এগ্রি করেন? এটা তো খুব স্ট্রংলি আছে, এবং এটা মানে আছে বলেই আমরা ম্যাচ হারি। এই যে ভারতের সাথে কি সুন্দর করে যেটা ছিল, আমি এটা তো বলি, আমার মনে হয় যে যেকোনো স্পোর্টসে আত্মবিশ্বাস, মনোবল, দৃঢ় প্রতিজ্ঞ থাকা, ম্যাচে কুইক ডিসিশন নিতে পারার ক্ষমতা, তৎপরতা বা চাক্ষুষ কোনো বুদ্ধিমত্তা, এইগুলোর খুব প্রয়োজন। মানে তোর মনে আছে নাকি জানি না, ইন্টেলিজেন্সের কথা যেহেতু বলছি, লিভারপুল যে কামব্যাকটা বার্সার সাথে দিল, নিজেদের 4-0, ওখানে কিন্তু একটা গোল ট্রেন্ট আলেকজান্ডার যেটা করেছিল, ওটা কিন্তু খুবই কুইক ইন্টেলিজেন্সের মধ্যে কিন্তু গোলটা বাসি, যেহেতু রেফারি করে দিয়েছিল। সো সাধারণত এটা কিন্তু লিগ্যাল গোল এইভাবেও কিন্তু ম্যাচ, হ্যাঁ অবভিয়াসলি, কজ অনেক ভাবে ম্যাচ অন হাউ ইউ, মানে আমি যে ম্যাচটা আসলে জিততে যাচ্ছি, তো আসলে লিগ্যাল ওয়াইজ হইতে আমার সব সময় ম্যাচে থাকা এটা খুব ইম্পর্টেন্ট। যে কারণে যে আমরা ক্রিকেটের কথা যদি বলি, ধোনি কিন্তু পুরোপুরি কিন্তু ইন্টেলিজেন্স নির্ভর একটা প্লেয়ার, যে কোন সময় উইন কোন দিকে হচ্ছে, কিভাবে আমার খেলতে হবে, আমার কোন প্লেয়ারটাকে নিয়ে পার্টনারশিপ করতে হবে। সো এই ফুটবলেও এরকম অনেকগুলো ডিসিশন কিন্তু আছে। মানে দিন শেষে আমি আগের দিন বলেছিলাম যে ফুটবল ইটস অল অ্যাবাউট, মানে কি বলবো, ইন ইওর মাইন্ড। তোর মাইন্ডে কি, এবং তুই যদি সেটা ফিজিক্যালি এবং মানে টেকনিক্যালি অ্যাপ্লাই করতে পারিস মাঠে, ম্যাচ তোর কাছে, সেটা সিঙ্গাপুর হোক, ইভেন তুই যে কাউকে কলাপস করাতে পারবি। তো আশা রাখছি ভালো কিছু হবে, বা বাংলা সিঙ্গাপুর ম্যাচ, তার আগে ভুটান ম্যাচটা দেখার একটা আমাদের, ওইটা দেখে আমরা একটা অ্যানালাইসিসে যাবো যে ম্যাচে আসলে বাংলাদেশ কেমন করলো। এবং অডিয়েন্সের জন্য বলতে চাচ্ছি যে আমাদের মেন যে টার্গেটটা, আমরা চাই কিন্তু যে ফুটবলটা স্প্রেড হোক পুরো বাংলাদেশ সব জায়গায়। এবং সত্যি কথা যদি বলতে হয়, আপনি আপনার আশেপাশের গ্রামে, আপনার যেখানেই থাকেন না কেন, আপনি দেখবেন আপনার আশেপাশে কিন্তু অনেক ভালো ভালো ছেলে আছে যারা ফুটবল খেলছে, কিন্তু হয়তোবা তাদের সুযোগ সুবিধা বা প্রপার গাইডেন্সের কারণে দেখা যাচ্ছে এইসব প্লেয়ারগুলোকে আমরা উঠাতে পারছি না। তো আমাদের আসলে ওই জায়গায় থাকবে যে আমাদের একটা ফুটবল একাডেমি থেকে শুরু করে সব জায়গা থেকে ভালো ফুটবল একদম স্তরে স্তরে ছড়িয়ে, ওই জায়গাটায় যারা ছড়ালে তাহলে যেন আমাদের ফুটবলটা আরো ভালো হয়। কারণ এখন আমরা বাংলাদেশি বংশোদ্ভূত বা প্লেয়ারদের অনেকভাবে চেষ্টা করছি, কিন্তু আমাদের যদি নিজেদের একাডেমি, আমাদের নিজেদের ইনফ্রাস্ট্রাকচার যদি ওরকম না হয়, তাহলে ফুটবলটা খুব বেশি দূর, মানে বিশ্বকাপ খেলার স্বপ্নটা স্বপ্নই থেকে। এবং ভবিষ্যতেও আসলে প্লেয়ার আমাদের দরকার আছে প্রতিটা বিশ্বের যারা। তোর এই আহ্বানটা ভালো লাগছে, যে আসলে এই বাগদাবাসের মাধ্যমে আসলে আহ্বানটা করতে চাই যে ফুটবলটাকে নতুন করে নিয়ে ভাববার একটা সময় আসছে। আমরা আশা করি যেখানে যে নতুন প্লেয়ার আছে বা যে আছে কি এখন স্কাউটিং এর মাধ্যমে তাদেরকে তুলে নিয়ে আসা উচিত। তো সবাই ভালো থাকবেন। আমরা ভুটান ম্যাচের জন্য অপেক্ষায় আছি, যে সেই ম্যাচে আশা করবো বাংলাদেশ একটা ভালো জয় নিয়ে ফিরতে পারবে এবং সিঙ্গাপুরের ম্যাচের জন্য প্রস্তুতি নিতে পারবে। সে পর্যন্ত ভালো থাকুন।